ইরান যুদ্ধ চলতে থাকলে কি মহাবিপদে পড়বে বাংলাদেশ? খেয়াল করে দেখুন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ বেঁধেছে, কিন্তু টান পড়ছে আমাদের পকেটে। যদিও বা যুদ্ধবিরতি শুরু হয়েছে, তবে প্রথম 12 ঘন্টার মধ্যে আবারও হামলার ঘটনায় এই বিরতির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। হাজার মাইল দূরের একটা যুদ্ধ কিভাবে আপনার বাজারের হিসাব কিংবা বাইকের তেলের খরচ পাল্টে দিল? মানচিত্রে তাকালে মনে হবে ইরান, নেতানিয়াহুর দেশ ও যুক্তরাষ্ট্রের এই ত্রিমুখী সংঘাত তো আমাদের সীমানার ধারে কাছেও নেই। তাহলে কেন এই যুদ্ধের আঁচ এসে আমাদের গায়ে লাগছে? কেন অর্থনীতিবিদরা বলছেন এই যুদ্ধ বিশ্বজুড়ে যে একটা অর্থনৈতিক সুনামির সংকেত দিচ্ছে, অন্যান্য কিছু দেশের মতোই তার সরাসরি ভুক্তভোগী হতে যাচ্ছে বাংলাদেশও? আমাদের দেশের অর্থনীতির একটা বড় চালিকা শক্তি হলো জ্বালানি তেল, আর এই তেলের চাহিদার প্রায় 90% আসে মধ্যপ্রাচ্য থেকে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এরই মধ্যে ব্যারেল প্রতি $100 কাঁটা পার করার হুমকি দিচ্ছে। এখন প্রশ্ন হলো, তেলের দাম বাড়লে আমাদের কি? দেখুন, বিশ্ববাজারে তেলের দাম যদি ব্যারেল প্রতি মাত্র $10ও বাড়ে, তবে বাংলাদেশের মাসিক আমদানি বিল বাড়ে প্রায় $70 থেকে $80 মিলিয়ন। এই যে বিশাল অঙ্কের একটা বাড়তি টাকা আমাদের দেশ থেকে বেরিয়ে যাবে, এর সরাসরি প্রভাব গিয়ে পড়বে দেশের ভেতরের ডিজেল আর অকটেনের দামের ওপর। ইতিমধ্যে দেশের বিভিন্ন ফুয়েল পাম্পের দিকে তাকালেই পরিস্থিতি কিছুটা আঁচ করা যায়। পাম্পগুলোতে তেলের সাপ্লাই কমে যাওয়ায় ক্রেতাদের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। একটা বাইকে তেল নিতে গিয়ে মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। একদিকে গরম, অন্যদিকে দীর্ঘ সময় অপেক্ষার বিরক্তি। সব মিলিয়ে পাম্পের কর্মচারী থেকে শুরু করে সাধারণ গ্রাহক সবার নাভিশ্বাস ওঠার জোগাড়। কিন্তু এই তেলের সংকট কেবল বাইক বা গাড়ির ট্যাঙ্কের ভেতরেই আটকে নেই, এর শেকড় আরও অনেক গভীরে। জ্বালানি তেলের দাম বাড়ার মানে হলো পরিবহন খরচ বেড়ে যাওয়া। ট্রাক বা কাভার্ড ভ্যানের ভাড়া যখন বেড়ে যায়, তখন তার প্রভাব গিয়ে পড়ে একদম রান্নাঘর পর্যন্ত। ধরুন, দেশের কোনো এক প্রত্যন্ত গ্রাম থেকে সবজি বোঝাই একটা ট্রাক ঢাকায় আসছে। পথে তেলের বাড়তি খরচের কারণে ট্রাকের ভাড়া বেড়ে গেল। এই বাড়তি ভাড়ার টাকাটা তো আর ট্রাকের মালিক নিজের পকেট থেকে দেবেন না, তিনি সেটা তুলবেন সবজির পাইকারি বিক্রেতার কাছ থেকে, পাইকারি বিক্রেতা তুলবেন খুচরা বিক্রেতার কাছ থেকে, আর খুচরা বিক্রেতা তুলবেন আপনার পকেট থেকে। এভাবেই একটা চেন রিয়াকশনের মতো নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম হু হু করে বাড়তে থাকে। এখানেই শেষ নয়, জ্বালানি সংকটের আরেকটা বড় ধাক্কা আসে বিদ্যুৎ খাতে। আমাদের দেশের অনেক বিদ্যুৎ কেন্দ্রই তেলের উপর নির্ভরশীল। যখন তেলের দাম বাড়ে বা সাপ্লাই কমে যায়, তখন বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হতে বাধ্য। আর বিদ্যুৎ উৎপাদন কমলে আমাদের সেই পুরনো আতঙ্ক লোডশেডিং আবার ফিরে আসার প্রবল সম্ভাবনা তৈরি হয়। কলকারখানার উৎপাদন কমে যায়, ব্যবসায়ীদের খরচ বাড়ে, আর সেই খরচের বোঝাও শেষমেশ গিয়ে চাপে ওই সাধারণ মানুষের কাঁধেই। তবে পরিস্থিতি যে আরও কতটা ভয়াবহ হতে পারে তার একটা পরিষ্কার ধারণা দিয়েছেন খোদ ইরানের কর্তা ব্যক্তিরা। তারা এমন কিছু হুঁশিয়ারি দিয়েছেন যা শুনলে রীতিমতো ঘাম ছুটে যাওয়ার জোগাড়। কি বলেছেন তারা? কেন তাদের কথায় এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হওয়ার আভাস পাওয়া যাচ্ছে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, এই যুদ্ধের মাশুল কেবল তাদেরকেই দিতে হবে না, বরং ধর্ম, বর্ণ নির্বিশেষে এর প্রভাব পড়বে সবার ওপর। তার মতে, এই সংঘাত শুধু সামরিক খাতেই সীমাবদ্ধ থাকবে না, মানবিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও এর এক বিরাট নেতিবাচক প্রভাব পড়বে। অন্যদিকে ইরানের আইআরজিসি প্রধান হোসেইন সালামির কণ্ঠে ছিল আরও কঠিন সুর। তিনি প্রতিপক্ষকে হুঁশিয়ার করে বলেছেন, সামান্য ভুল করলেই তাদের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। এই জাহান্নামের দরজা খোলার মানে হলো যুদ্ধটা এত দ্রুত থামবে না, আর যুদ্ধ যত দীর্ঘ হবে, সারা বিশ্বের সাথে সাথে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতির ওপর চাপ তত বাড়বে। কিন্তু আমাদের অর্থনীতির জন্য তেলের চেয়েও বড় একটা চিন্তার কারণ আছে, সেটা হলো রেমিটান্স। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় 86 লাখ বাংলাদেশি কর্মী দিনরাত হাড়ভাঙা খাটুনি খেটে দেশে টাকা পাঠান। সৌদি আরব, কাতার, কুয়েট কিংবা দুবাই, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলোতে আমাদের প্রবাসীদের ঘামেই দেশের অর্থনীতির চাকা ঘোরে। এখন ইরান যুদ্ধ যদি সরাসরি মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে চলমান নাও থাকে, তবুও পুরো অঞ্চলে একটা চরম অস্থিরতা তৈরি হবে, যেমনটা ইতিমধ্যে হয়ে চলেছে। আর কোনো অঞ্চলে অস্থিরতা দেখা দিলে সেখানে বিদেশি বিনিয়োগ কমে যায়, নতুন প্রজেক্ট বন্ধ হয়ে যায়। এর মানে হলো সেখানকার শ্রমবাজার সংকুচিত হয়ে আসা। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে অনেক কোম্পানি বাধ্য হয়ে কর্মী ছাঁটাই করতে পারে। আমাদের এই লাখো প্রবাসী যদি চাকরি হারান বা তাদের আয় কমে যায়, তবে দেশে রেমিটান্স আসার পরিমাণ মারাত্মকভাবে কমে যাবে। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এমনিতেই একটা চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তার উপর রেমিটান্সের এই প্রধান পাইপলাইন যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয়, তবে দেশের রিজার্ভে এক ভয়ঙ্কর টান পড়বে। তখন ডলারের বিপরীতে টাকার মান আরও পড়ে যাবে, আর টাকার মান কমলে বিদেশ থেকে যে কোনো জিনিস কিনতেই আমাদের আগের চেয়ে অনেক বেশি টাকা গুনতে হবে, যার চূড়ান্ত রূপ হলো লাগামহীন মূল্যস্ফীতি, যা সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াইকে আরও কঠিন করে তুলবে। রেমিট্যান্সের পাশাপাশি আমাদের রপ্তানি আয়ের আরেকটা বড় অংশ ইতিমধ্যে এই
যুদ্ধের কারণে মুখ থুবড়ে পড়তে শুরু করেছে। অনেকেই হয়তো জানেন না, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে কাঁচামাল আর টাটকা শাকসবজি রপ্তানি হয়, কিন্তু যুদ্ধের ডামাডোলে আকাশপথে তৈরি হয়েছে এক প্রকার সংকট। দুবাই ও কাতার ভিত্তিক অনেক এয়ারলাইন্স তাদের ফ্লাইটের সংখ্যা কমিয়ে দিয়েছে। ফ্লাইট কমে যাওয়ায় দেশের ভেতর থেকে শাকসবজি আর কাঁচামাল বিদেশে পাঠানোর সুযোগ প্রায় তলানিতে এসে ঠেকেছে। পরিসংখ্যান বলছে, ফ্লাইট সংকটের কারণে দেশ থেকে এই কাঁচামাল আর সবজি রপ্তানি প্রায় ৮০% কমে গেছে। একটু হিসাব করলেই বুঝবেন পরিস্থিতি কতটা জটিল। একদিকে বিশ্ববাজারে জিনিসপত্রের দাম বাড়ায় আমাদের আমদানিতে খরচ বাড়ছে, আমাদের বেশি বেশি ডলার খরচ করতে হচ্ছে। অন্যদিকে রেমিটান্স আর রপ্তানি আয় কমে যাওয়ার ঝুঁকিতে আমাদের দেশে ডলার ঢোকার পথগুলো আস্তে আস্তে সরু হয়ে আসছে, অর্থাৎ আয় কমছে আর ব্যয় বাড়ছে। অর্থনীতির হিসাবে এর চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি আর হতে পারে না। অর্থনীতিবিদরা পরিষ্কারভাবেই বলছেন, এই যুদ্ধ আমাদের জন্য একটা কস্ট পুশ ইনফ্লেশন বা উৎপাদন ব্যয়জনিত মূল্যস্ফীতি ডেকে আনছে। কৃষকের মাঠে দেওয়া সারের কাঁচামাল থেকে শুরু করে প্রতিদিনের খাবার টেবিলের আমদানি করা পণ্য, সব কিছুর দাম যখন একসাথে বাড়তে শুরু করবে, তখন মধ্যবিত্ত আর নিম্ন আয়ের মানুষের জীবনে নাভিশ্বাস উঠবে। আয়ের সাথে ব্যয়ের হিসাব মেলাতে গিয়ে সাধারণ মানুষকে মাসের মাঝপথেই খাবি খেতে হবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পরিস্থিতি থেকে কি বাংলাদেশের বাঁচার কোনো উপায় আছে? ইরান যুদ্ধ যদি সত্যি পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করে নেয়, তবে আমাদের মতো দেশগুলোর আসলে খুব বেশি কিছু করার থাকে না, কারণ বিশ্বায়নের এই যুগে কেউ আর একা নয়। একজনের ঘরে আগুন লাগলে প্রতিবেশীর গায়েও সেই আঁচ লাগে। এখন দেখার বিষয়, আমাদের নীতি নির্ধারকরা এই আসন্ন সংকট মোকাবিলায় কতটা প্রস্তুত। বিকল্প বাজার খোঁজা, প্রবাসী আয়ের নতুন পথ তৈরি করা কিংবা দেশের ভেতরের উৎপাদন বাড়ানো, এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে আগামীতে এই যুদ্ধের মাসুল হয়তো বাংলাদেশকে কড়াভাবেই গুনতে হবে। সুদূর পশ্চিম আর মধ্যপ্রাচ্যের কাননের গর্জন আমাদের সাধারণ মানুষের জীবনের শান্তি কতটা কেড়ে নেয়, সেটাই এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। ইরান সংঘাতের এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হয়? এই বিশ্ব পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে আমাদের দেশের অর্থনীতি কি পারবে এই ধাক্কা সামলে নিতে, নাকি সাধারণ মানুষকেই শেষ পর্যন্ত এই ত্রিমুখী যুদ্ধের আসল মূল্য চোকাতে হবে? আপনাদের মূল্যবান মতামত বা চিন্তাগুলো জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।